হাসিনা ছাত্রলীগকে যেভাবে গড়ে তুলেছেন ঠিক সেভাবেই এদেশে গড়ে তুলেছেন উগ্র। অনেকে বিশ্বাস করাটা কঠিন কিনা সেই প্রশ্ন তুলছে, যখন আমরা দেখেছি কয়েক বছর আগেও সার্জিস আলম যেরকম কথা বলেছেন, কয়েক মাস আগে যেরকম কথা বলেছেন, কয়েক দিন আগে যেরকম কথা বলেছেন, কয়েক ঘন্টা। আমাদের এই রাজনৈতিক ক্রান্তিকালে আমাদের অনেক প্রশ্ন আছে, আমাদের দর্শকদের অনেক প্রশ্ন আছে, আশা করছি আপনি সেগুলোর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। আজকে বঙ্গবন্ধু শহীদদের জন্য খুব খুশি খবর আছে, সেটা হচ্ছে কেন মনে হচ্ছে বাঘ আর মোষে এক ঘাটে বসে পানি খাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। শুরু থেকে সানজিদ আলমের এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ভিডিও ক্লিপ দেখেছেন এবং ওখানে একজন উপস্থাপনা আছে, ইনাকে অবশ্যই আপনারা সবাই চেনেন। দর্শক, এই উপস্থাপনার জন্য আজকে এই দুজনকে একসঙ্গে বসানো গেছে এবং তাদের মুখ থেকে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবো। আর আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই কথাগুলো আপনারা শুনে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের যে প্রধান ভূমিকা পালন করতেছে সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্র সংগঠনের মহাপরিচালক, সে হচ্ছে সানজিদ আলম। সেই সানজিদ আলম কিন্তু ছাত্রলীগদেরকে নিষেধ করেছে এবং ছাত্রলীগ সাদ্দাম হোসেন তার একটি ভিডিও কনফারেন্সে তার সাথে টপ শোতে বসেছে। দর্শক, এই ছাত্র সংগঠনের সমন্বয়ক সানজিদ আলম, হাসনাত আবদুল্লাহ, ইনাদেরকে সাধারণ যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। তাদের পিছনে কিন্তু অনেক শত্রু দাঁড়িয়ে আছে এবং বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষেও অনেক ছাত্র সংগঠন কাজ করতেছে। দর্শক, এই আমলীগের যারা দোসর রয়েছে সেই আমলীগের নেতাকর্মীরা কিন্তু বাংলাদেশের ফিরিয়ে আনতে চাচ্ছে সেই শেখ হাসিনাকে দেশে আইনে এবং তার যে দেশের ক্ষমতা হস্তান্তর করার জন্য এই ছাত্র সংগঠন আবার নতুন করে চালু আছে। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সেই ভিডিও ক্লিপটা দেখে আসি। অনেকে বিশ্বাস করাটা কঠিন কিনা সেই প্রশ্ন তুলছেন, যখন আমরা দেখেছি কয়েক বছর আগেও সার্জিস আলম যেরকম কথা বলেছেন, কয়েক মাস আগে যেরকম কথা বলেছেন, কয়েক দিন আগে যেরকম কথা বলেছেন, কয়েক ঘন্টা আগে যেরকম কথা বলেছেন, সেই কথা তার পাল্টে যাচ্ছে। তিনি বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ নিয়ে কথা বলছেন একরকম, তারপরে ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে কথা বলছেন, যদিও তিনি এর আগে ছাত্রলীগ করেছেন। প্লাস তার উৎসাহে বা তার উদ্দীপনাতে আমরা দেখেছি যে মধুর ক্যান্টিনে দুজন অন্তত সমন্বয়কের উপস্থিতিতে দুটি গরু নিয়ে গিয়ে ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এসেছে, এরকম স্লোগান দেওয়া হচ্ছে এবং তিনি খুব এটা এনজয় করছেন। পুরো ব্যাপারটাই যদি আমাদের একটু বলেন জানাব সার্জিস আলম, মানে রাজনীতিটা আসলে এখন কি, মানে যে সব কাজ বাদ দিয়ে প্রেসিডেন্টকে সরাই দিতে হবে, আরেকজন সমন্বয়ক গিয়ে বলবেন যে বিচারকদেরকে চা খাইতে পাঠাইতে হবে, অথবা বাদ দিয়ে দিতে হবে, অথবা আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে ক্যাম্পাসে, মানে সব দায়িত্ব আপনারা নিজেদের মাথায় নিতেছেন কিনা জানাব সার্জিস আলম? দেখুন, প্রথম কথা হচ্ছে সব দায়িত্ব আমরা নিজেদের মাথায় নিতেও পারবো না, সেটা নেওয়া সম্ভব না এবং আমরা মনে করি যে এটা আসলে সমীচীন না। আমি যদি একদম শুরু থেকে বলি, আপনি যেখান থেকে বললেন এটা একদম স্পষ্ট সত্য। আমি আমার ফেসবুক পোস্টেও লিখেছিলাম যে আমি 2017 সালে আমার বিশ্ববিদ্যালয় জীবন প্রথম বর্ষে শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত হল ভেদে কালচারে একটু সময়ের পার্থক্য আছে, কিন্তু আমার হলে এরকম ছিল যে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত একদম বাধ্যতামূলক আপনার ছাত্রলীগের রাজনীতি করতে হবে, হলে থাকার জন্য আপনার প্রোগ্রাম, গেস্ট রুম, গণরুম এইসবের অংশ হতে হবে, বাধ্যতামূলক। যদি আপনি না হন তাহলে হল ছেড়ে দিতে হবে। দুইটা একটা, মাঝখানে কোনো অপশনই নাই। এটা নিয়ে কোনোদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলেনি, এটা নিয়ে কোনোদিন তখনকার ফ্যাসিস্ট সরকার কথা বলেনি, কেউই বলেনি। যাকেই বলা হয়েছে তারা এই কোয়েশ্চেনগুলোকে স্কিপ করে গিয়েছে। বরং আমরা আমাদের জায়গা থেকে দেখেছি ওই সিস্টেমের ভিতরে থেকে কিছু ছেলে যখন থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে উঠতো, একটু সাহস আসতো, ওই জায়গা থেকে এই সিস্টেমগুলো নিয়ে ধীরে ধীরে তারা গঠনমূলক কিছু লেখার চেষ্টা করতো। আমি 2019 সালে যখন আমার হল সংসদে ছাত্রদের দ্বারা নির্বাচিত হই প্রতিনিধি হিসেবে, তখন আমার মধ্যে আলাদা একটা আত্মবিশ্বাস আসে। তখন আমার মনে হয় যে আমাকে এত স্টুডেন্ট যে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে, তাদের প্রতি আমার একটা দায় আছে, তাদের প্রতি আমার একটা জবাবদিহিতা আছে। আর পাশাপাশি যদি এটাও চিন্তা করি যে পরের বার আমাকে কেউ মনোনয়ন দিক আর না দিক, আমার অবশ্যই তাদের প্রতিনিধি আরো বড় জায়গায় হতে হবে, প্রতিনিধিত্ব করতে হবে। সেই জায়গা থেকে আমরা যেই জিনিসগুলো আমাদের বিবেকবোধের জায়গা থেকে লজিক্যাল মনে হওয়া শুরু হলো, ওই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করলাম। এবং আমার এই বিশ্ববিদ্যালয় জীবনে আমার কাছে মনে হচ্ছে
কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট ছিল ওই 2019-এর ডাকসু নির্বাচনটি। সেই নির্বাচনটি আসলে আমাদের কাছে নতুন করে ছাত্র প্রতিনিধি কেমন হতে পারে, কিভাবে ছাত্রদের জন্য কাজ করা যায়, এই দিক থেকে আমাদের মানসিকতা, চিন্তা চেতনার একটি নতুন পরিবর্তন নিয়ে আসে। এবং এরপরই আমাদের যেটি হতো, আপনি জেনেই থাকবেন হয়তো, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে আমরা কোন পোস্টে রিঅ্যাকশন দিব, কোনটাতে রিঅ্যাকশন দিব না, কোথায় কমেন্ট করব, কোথায় কমেন্ট করব না, এমনকি বিভিন্ন পোস্টের রিঅ্যাকশন লিংক আমাদের বিভিন্ন গ্রুপে দিয়ে বলে দেওয়া হতো এখানে গিয়ে কমেন্ট করা, যদি না করতাম তাহলে আমাদেরকে গেস্ট লিখতে বলা হতো কেন কমেন্ট করব। আমরা এই জিনিসগুলো হয়তো আমরা মোটামুটি আমি যদি জাস্ট এটুকু শেষ না আমি একটু বলি, এটুকু শেষ করি। আচ্ছা শেষ কর। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে পরিস্থিতি ওই টাইমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে এই বিভিন্ন জিনিসের রেফারেন্স ক্রিয়েট করেছিল, যেগুলো এখন 3-4 বছর পিছনে গিয়ে খেটে বের করে। আবার আপনি যখন আমরা চতুর্থ বর্ষে ছিলাম বা মাস্টার্সে ছিলাম, তখন দেখবেন যে আমরা কিরকম গঠনমূলক লেখাগুলো লিখতাম এবং সরাসরি সেগুলো সমালোচনা করতাম। এবং সর্বশেষ 24-এর ইলেকশনে আমি বাড়িতে থেকেও ভোট দিতে যাইনি, এটি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম এবং আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের মতো ভীরু, কাপুরুষ এবং স্বার্থপর মানুষ এর চেয়ে বেটার রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ভ করে না। কারণ তখনও আমরা সরাসরি এটির বিরোধিতা না করে এটির বিভিন্নভাবে ভালো দিকগুলো তুলে ধরছিলাম, সুন্দর গণতন্ত্রের কথা বলছিলাম। তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে এই সুযোগটি আসে যে না, এই অন্যায়গুলো হচ্ছে কোটা সংস্কারের যে আমাদের 18 পরিপত্র বাতিল, এটি একটি অনেক বড় অন্যায় পুরো দেশের চাকরি প্রত্যাশীদের সাথে, আমরা এটি নিয়ে রাজপথে নামি, যখন আমাদের ভাই বোনদের রক্ত ঝরানো হয়, এভাবে আর চলতে পারে না। আমরা একটু রাজপথে ধীরে ধীরে এক দফা দিকে যাই এবং এই কথাগুলো মাধ্যমে শেষ হয়। এই কথাগুলো আমরা প্রতিদিন শুনি, পড়ি, শুনতে ভালোও লাগে, কিন্তু সময় একটু কনস্ট্যান্ট আছে। আমি সোজা প্রশ্নে আসি। কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গা থেকে আপনি এসেছেন, ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন, যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন, সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী। আপনাকে আর এটি ব্যাখ্যা করে না বললেও চলবে, আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগের সেই জায়গাটাই দখল করেছেন কিনা? আপনারাই কি এখন একটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কিনা? সেই জন্য যত রকম আপনাকে দেখা যায়, আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন, কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায় একে হুমকি দিচ্ছেন, তাকে ধমকি দিচ্ছেন, তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন, এটা করে দিবেন। এরকম কেন? এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন, এটা কেন? এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আছে, আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না। আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয়, ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই, বা সায়ন থেকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই। দেখুন, এই জায়গায় একটি কথা বলি, সেটি হচ্ছে যে আমরা আসলে 5ই আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময় একদম লম্বা একটা সময় ধরে ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাশকতার বিভিন্ন রকমের যে প্ল্যান, সেগুলো আমাদের সামনে বিভিন্নভাবে আসে। এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি, এই অপশক্তিটি মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই, তখন মনে করে যে সকল ছাত্র জনতা আবার ঘরে ফিরে গিয়েছে, ক্লাসে ফিরে গিয়েছে। এবং ওই সময়টিতে তারা এমন ভাবে, আমরা দেখেছি সচিবালয়, আপনি নিজে দেখেছেন, আমরা হাইকোর্টে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি, আমরা গার্মেন্টস কর্মী, আমরা সাভারের দিকে দেখেছি। সমন্বয়ক সানজিদ আলম এবং বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইনের যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, যদি ভিডিও ক্লিপটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সাথে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। ছাত্রলীগের এক কর্মী, উনি কিন্তু এখন দেশে সাবেক প্রধানমন্ত্রীকে আইনে দেওয়ার জন্য এবং এই রাষ্ট্রে আবার নতুন করে সরকার গঠন করার জন্য যা যা পদক্ষেপ, সবই কিন্তু এই ছাত্রলীগ এই কমিটি নিচ্ছে এবং নতুন করে যে ঘটনা ঘটাচ্ছে, এটা বাংলাদেশের খুবই ভয়ানক যুক্ত এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুব আশঙ্কাজনক। কে থাকবে এই লড়াইতে, কে মারা যাবে এই লড়াইতে কেউ জানতে পারবে না। এবং বাংলাদেশের যে ছাত্র সংগঠনের সানজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহ, এদের উপরেও অনেক টার্গেট ফিল করেছে। এবং এই যে মোহাম্মদ অপূর্ব, উনি কিন্তু বর্তমান এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতেছে যে আপা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে এই দেশে আবার নতুন করে আনার জন্য যা যা পদক্ষেপ সব আমরা গ্রহণ করব। এবং এই কাজ, যে কথা সেই কাজ, সেই প্ল্যানিংয়েই কিন্তু এখন কাজ করতেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ইন্ধন দিচ্ছে এবং এই ছাত্র সংগঠন, তাদের মধ্যে একদল লোক আছে এই সমন্বয়দের বিরুদ্ধে লেগেছে এবং আর একদল লোক আছে সমন্বয়দের পক্ষে কাজ করতেছে। কিছু সংখ্যক লোক আছে সমন্বয়কদের ভিতরে একটা জ্ঞানজাম সৃষ্টি করে দেওয়ার জন্য। দর্শক, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে দেখেন, দেখার পরে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের যে প্রধান উপদেষ্টারা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে কি বলেছে। তা চলুন সেই ভিডিও ক্লিপটা দেখে আসি।
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। আজকে বঙ্গবন্ধু সৈনিকদের জন্য খুব খুশির খবর আছে। সেটা হচ্ছে আমাদের হাসনাত সার্জিস সহ এই উপদেষ্টা এবং সমন্বয়ক তারা 43 জন আমেরিকার ভিসা পেয়ে গেছেন এবং আরো 400 জনেরও বেশি পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা পেয়ে রেডি করে ফেলেছে। কারণ তারা গোয়েন্দা রিপোর্ট জানে যে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে এসে ক্ষমতা পুনরুদ্ধার করবে। তারা এখন সবাই আতঙ্কিত হয়ে গেছে। গত কিছুদিন ধরেই আপনারা দেখছেন যে সমন্বয়ক এবং উপদেষ্টারা অনেক বেশি আতঙ্কিত হয়ে গেছে। কারণ হচ্ছে এই উপদেষ্টারা আসিফ নজরুল, বেহায়া নজরুল, মীর জাফর নজরুল এবং তিনি বলেছেন যে আমাদেরকে যদি এক না থাকে আমাদের সবাইকে মরতে হবে। এবং সার্জিস আলম কিছুদিন আগে বলেছিলেন, বেশ কিছুদিন আগে বলেছেন যে আগে তো আমাদের উল্টো করে ঝুলানো হতো, এখন আমাদেরকে আগে তো আমাদের সোজা করে ঝুলানো হতো, এখন আমাদের উল্টা করে ঝুলানো হবে। এখন এই হয়তো 2-3 দিন আগে সে বলতেছে, কান্না করে বলতেছে যে কয়জন কে আওয়ামী লীগ সরকার আসলে যে কজনকে জবা করতো তার মধ্যে আমি একজন। তো এবং বিভিন্ন দলের একটা নেতা সেও বলেছে যে আমাদেরকে ধরে ধরে কোপাবে, ঝুলাবে। হ্যাঁ, তোমাদেরকে ঝুলানো হবে। তোমরা রাষ্ট্রদ্রোহী, তোমরা সংবিধান লঙ্ঘন করেছো, তোমরা রাষ্ট্রের অনেক বড় ক্ষতি করেছো। তোমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত প্রধানমন্ত্রীকে তোমরা ষড়যন্ত্রের মাধ্যমে তোমরা ক্ষমতা জবরদখল করেছো এবং তোমরা মেট্রো রেলে আগুন দিয়েছো, তোমরা দেশের সম্পদ নষ্ট করেছো, তোমরা 3204 জন পুলিশ হত্যা করেছো, তোমরা ছাত্রদেরকে হত্যা করে তোমরা সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলেছো জনগণকে। এর দায়ভার তোমাদের নিতে হবে। আজকে দেশের যে কত বড় ক্ষতি হয়েছে, শেয়ার বাজারে প্রায় 2.5 লাখ কোটি টাকার বেশি গত 3 মাসে দরপতন হয়েছে এবং $12 বিলিয়ন পাচার হয়েছে গত 3 মাসে। এগুলার রেসপন্সিবিলিটি তোমাদের। এবং আমি বঙ্গবন্ধু সৈনিকদের বলবো যে আপনারা বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গায় টহল বসাবেন এবং বিশেষ করে বিমানবন্দরে যারা কর্মরত আছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা সতর্ক থাকবেন। এই মির্জাফরদের কেউ যাতে বাংলাদেশ ত্যাগ না করতে পারবে, কারণ বাংলাদেশের আদালতে তাদের বিচার করা হবে। তারা রাষ্ট্রদ্রোহী, তারা দেশের শত্রু এবং তারা রিসেট বাটন চাপ দিয়ে বাংলাদেশের 30 লক্ষ শহীদদের ইতিহাস মুছে দিতে চেয়েছে। এরা রাষ্ট্রদ্রোহী, এরা স্বাধীনতার বিরোধী শক্তি, এরা রাজাকারের বীজ। এদের ধরতে হবে। একটা রাজাকারের বাচ্চা বাংলাদেশ থেকে যাতে পালাতে না পারে। সবাই সজাগ থাকবেন। এবং আজকে আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি যে এই বাচ্চা সমন্বয়করা যে রাজনীতি বোঝে না, এটার আরেকটা প্রমাণ। শেখ হাসিনা চুপ করেছিল, তার জন্য ভেবেছিল যে আওয়ামী লীগ শেষ। হ্যাঁ, এখন আমার একটা কবিতা দিয়ে বলি, ছোট্ট অংশ, যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা চুপ করে আছে, তার মানে এই নয় যে আওয়ামী লীগ শেষ। চুপ থাকাটা একটা কৌশল, যেটা বুদ্ধিমানরা বোঝে, বোকারা নয়। আজ যারা এটা শেখের বেটি, এত সহজে জমে দেওয়ার নয়। আজ যারা লাভ পাচ্ছ, খুব শীঘ্রই বুঝবা মহাদয়। তো এই যে এতদিন লাফাচ্ছিলা, এখন কেন কান্না করতেছ? হুঙ্কার দিয়ে কথা বলতা সার্জিস আলম, খুব হুঙ্কার, এখন কান্না আসে কেন? এত সহজে ভয় ঢুকে গেল 3 মাস না যেতে যেতেই। আমি বলেছিলাম তো প্রেস ক্লাবে যে সমন্বয়ক নামটা 3 মাসে গালি হবে। আজকে দেখেন সমন্বয়ক নামটা সত্যি গালি হয়েছে। আমরা রাজনীতি বুঝি, রাজনীতি না করে কিন্তু রাজনীতি দীর্ঘদিন থেকে জানার চেষ্টা করছি। খুব বেশি বুঝি না, তবে যতটুকু বুঝি আলহামদুলিল্লাহ। কারণ আমি শুরুতেই তারা বিএনপি যখন তাদের পিছন থেকে সরে যাবে, বিএনপি প্রথম 1-1.5 মাস তাদের সাথে ছিল। কারণ বিএনপি ভেবেছিল যে তারা নির্বাচন আলোচনা করে নাকি 1 বছরের মধ্যে দেখি নির্বাচন দেয় কিনা। আমি জানি তারা দিবে না, তারা 6 বছরের প্ল্যান করে, তারপরে আবার বলবে যে আরো 6 বছর লাগবে সংস্কার করতে। আজ পর্যন্ত কোনো সংস্কার হয়েছে? কোনো পুলিশের সংস্কার হয়েছে? কোনো আইনের কোনো সংস্কার হয়েছে দেশের? হয়নি। হয়েছে কি? আওয়ামী লীগ নিষিদ্ধ। সংস্কার হবে না তখন বিএনপি যখন এই সমন্বয়কদের পিছন থেকে চলে যাবে, তখন তারা বিএনপির কিছু গুজবকারী কিছু লোক আছে, যেমন পিনাকি, সাংবাদিক ইলিয়াস সহ আরো অনেকেই আছে, তারা যখন এদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিবে, জনগণ তাদের বিরুদ্ধে খেপে যাবে এবং রাষ্ট্রের বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ এরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, সেজন্য জনগণ তাদের বিরুদ্ধে চলে যাবে। আজকে সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে, প্রেসিডেন্ট আওয়ামী লীগের পক্ষে, পুলিশ প্রশাসন থেকে শুরু জনগণ সবাই আওয়ামী লীগের পক্ষে। তার কারণ তারা সবাই দেশপ্রেমিক। তারা জানে যে একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় সবথেকে দক্ষ। তারা শেখ হাসিনাকে দেখতে চায়, কারণ শেখ হাসিনা ছাড়া এই বিশৃঙ্খল অবস্থা কেউ ভালো করতে পারবে না। আজকে জায়গায় জায়গায় মিছিল মিটিং, আজকে চুরি চিন্তায় বাংলাদেশের মানুষ এখন সন্ধ্যার সময় অনেক জায়গাতে বের হতে পারে না। অনেক এরিয়া আছে যেখানে সন্ধ্যার সময় গেলে আপনাকে চুরি চিন্তাই করবে। কারণ আমি চোরদেরকে দোষ দিতে পারি না, কারণ হাজার হাজার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। তাদের সন্তানরা যখন খেতে পাইবে না, তখন তারা চুরি চিন্তাই করবে, এই রাহাজারিগুলো বাড়বে। তো আসলে নিয়তি, আজকে সময় তোমাদেরকে এখন উচিত শিক্ষা দিচ্ছে। তোমরা বেশি লাফাচ্ছিলা,
এইবার বাংলাদেশ থেকে রাজাকারের বীজ নিশ্চিহ্ন করা হবে ইনশাআল্লাহ। একটা রাজাকারের বাচ্চা বাংলা জমিনে থাকতে পারবে না। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের সংবিধানের অনুগত্য করে থাকতে হবে। বাংলাদেশে থাকলে বাংলাদেশকে মানতে হবে, বাংলাদেশের আইন মানতে হবে। বাংলাদেশের সম্পদ কেউ নষ্ট করতে পারবে না। বাংলাদেশের সাথে বেইমানি করা যাবে না। তো যাই হোক, আওয়ামী লীগের সুসময় আসতেছে। বঙ্গবন্ধু সৈনিকেরা আপনারা প্রস্তুত হন মিষ্টি কেনার জন্য। যাই হোক, তারা তাদের পাপের ফল ইনশাল্লাহ পাবে খুব শীঘ্রই। এটা শেখের বেটি, যার কাছে বাংলাদেশের সকল রাজনীতিবিদ শিশু। কারণ শেখ হাসিনা পৃথিবীর সেরা ইউনিভার্সিটি থেকে রাজনীতি নিয়ে পড়াশোনা করেছে এবং বাংলাদেশের জন্মের আগ থেকে রাজনীতি করে এবং পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা রাজনীতিবিদ বঙ্গবন্ধু কন্যা তিনি। তো তাকে তোমরা রাজনীতি শিখাইতে আইছো, তার সাথে রাজনীতি করবা এমন